1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন অনুযায়ী ভারতীয় শিক্ষা। মন্টেগু চেমসফোর্ড আইনকে দ্বৈত শাসনের একটা আধার বলা হয়েছে, ডুয়াল পলিসি বা দ্বৈত শাসনের আধার বলা হয়েছে। এখানে প্রদেশের যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়েছে, অর্থাৎ ডাইআরচি চালু করা হয়েছে, এই ডাইআরচিগুলিতে সরকারের শাসনাধীনে বিষয়গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ স্টেট ম্যাটারগুলোকে বা স্টেটের যে ম্যাটার সেগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে হস্তান্তরিত বিষয় বা ট্রান্সফার্ড সাবজেক্ট, আর একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট বা সংরক্ষিত সাবজেক্ট। একটা হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্ট বা হস্তান্তরিত বিভাগ, আর একটা হচ্ছে সংরক্ষিত সাবজেক্ট বা রিজার্ভ বিভাগ। সংরক্ষিত বিষয়গুলি হলো অর্থ, রাজস্ব, আইন শৃঙ্খলা প্রভৃতি। এগুলির প্রশাসনিক দায়িত্ব গভর্নর ও তার পরিষদের হাতে অর্পণ করা হয়। আর হস্তান্তরিত বিষয়গুলি হলো শিক্ষা, কৃষি, সাহিত্য প্রভৃতি। জনগণের সরাসরি স্বার্থ জড়িত এইসব বিষয়ের প্রশাসনিক দায়িত্ব বর্তায় ভারতীয় মন্ত্রীদের হাতে। ভারতীয় ভারপ্রাপ্ত মন্ত্রীদের হাতে এই সমস্ত বিভাগের ভার বর্তায়। এগুলোকে বলা হয় রিজার্ভ, এগুলোকে বলা হয় ট্রান্সফার্ড সাবজেক্ট, এগুলোকে বলা হতো ট্রান্সফার্ড সাবজেক্ট। প্রাদেশিক আইনসভায় নির্বাচিত সদস্যগণের মধ্যে থেকে গভর্নর মন্ত্রীদের নিযুক্ত করতেন এবং তারাই এই সমস্ত বিষয়ে বিভিন্ন আইন তৈরি করতো, যেমন শিক্ষা, কৃষি, সাহিত্য প্রভৃতি। তাহলে ডাইআরচি সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থায় শিক্ষার স্থান, শিক্ষা হস্তান্তরিত বিষয় হওয়ার জন্য শিক্ষার ভার বর্তায় ভারতীয় মন্ত্রীর হাতে, কিন্তু শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের কোনো অধিকার তার ছিল না। অর্থের জন্য গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিলের ওপর তাকে নির্ভর করতে হতো। তাহলে শিক্ষা হস্তান্তরিত বিষয় হওয়ার জন্য শিক্ষার ভার বর্তায় ভারতীয় মন্ত্রীর হাতে, কিন্তু শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের কোনো অধিকার তার হাতে ছিল না। অর্থের জন্য গভর্নরের অর্থ বরাদ্দের ওপর তাকে নির্ভর করতে হতো। যথেষ্ট পরিমাণ অর্থের অভাবে শিক্ষার ব্যাপক প্রসার ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। শিক্ষা প্রাদেশিক বিষয় হিসেবে স্থিরীকৃত হওয়ার ফলে শিক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীন অবস্থা প্রকট হয়। শিক্ষা প্রাদেশিক বিষয় হিসেবে স্বীকৃত হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের উদাসীন অবস্থা প্রকট হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার যে পরিমাণ অর্থ পাওয়া যেত তা বন্ধ হয়ে যায়। আচ্ছা, 1929 খ্রিস্টাব্দে হরটক কমিটির রিপোর্ট। 1929 খ্রিস্টাব্দে হরটক কমিটি গঠিত হয় এবং হরটক কমিটি একটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত একটা কমিটি। জন সাইমনের সভাপতিত্বে 1927 সালে একটি কমিশন গঠন করা হয়। শিক্ষার অগ্রগতি কেমন হচ্ছে সে বিষয়ে খতিয়ে দেখার জন্য সাইমন কমিশন 1928 সালে স্যার ফিলিপস হার্টগের নেতৃত্বে একটি অক্সিলিয়ারি কমিটি গঠন করেন বা উপসমিতি গঠন করেন। 1928 সালে স্যার ফিলিপ হার্টগের সভাপতিত্বে একটি অক্সিলিয়ারি কমিটি গঠন করে সাইমন কমিশন বা উপসমিতি গঠন করা হয়। হরটক কমিটির পর্যবেক্ষণ। 1917 থেকে 1927 সময়সীমায় শিক্ষার উন্নতি আশাব্যঞ্জক। সাধারণ জনগণ শিক্ষাকে জাতীয় গুরুত্বের ভিত্তিতে ভাবতে শিখেছে, মানে সাধারণ জনগণ শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তার ফলে প্রাথমিক শিক্ষায় ছাত্রদের সংখ্যা বেড়েছে। জনগণের মধ্যে শিক্ষা সম্পর্কে চেতনাবোধের ইতিবাচক বিকাশ ঘটেছে। নারী শিক্ষা, মুসলিম শিক্ষা, পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। জনগণের মধ্যে শিক্ষা চেতনার বিকাশ ঘটলেও কমিটি দেশের সাক্ষরতার হার বৃদ্ধি সম্পর্কে মোটেই সন্তুষ্ট ছিল না। তারা মনে করেছিলেন যে ভারতের বেশিরভাগ মানুষ গ্রামে থাকে, তাই গ্রামীণ এলাকায় যাতায়াত ব্যবস্থায় রাস্তাঘাটের অভাব, এর ফলেই কিন্তু প্রাথমিক শিক্ষায় যথেষ্ট উন্নতি করা সম্ভব হচ্ছে না। এছাড়া বিদ্যালয়গুলিতে যথেষ্ট শিক্ষকের অভাব, বিদ্যালয় পরিদর্শন অতি প্রয়োজনীয় হলেও তা পরিচালনা করা কঠিন। ছাত্রদের স্বাভাবিক উপস্থিতি ধরে রাখা কঠিন হচ্ছে। প্রাথমিক শিক্ষা বিস্তারের সবথেকে বড় বাধা হলো অপচয়, মানে ওয়েস্টেজ এবং অনুন্নয়ন বা স্ট্যাগনেশন। এই কমিটি দুটো ওয়ার্ড উল্লেখ করেছিল প্রাথমিক শিক্ষা সম্পর্কে। তারা বলেছিল সবথেকে বড় বাধা হচ্ছে ওয়েস্টেজ, মানে অপচয়, ওয়েস্টেজ এবং অনুন্নয়ন, মানে অপচয়, ওয়েস্টেজ এবং স্ট্যাগনেশন বা অনুন্নয়ন। অপচয়টা কি? প্রাথমিক বিদ্যালয়ে 4 বছরের শিক্ষা লাভ করলে শিক্ষার্থীকে সাক্ষর বলে ধরে নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা শেষ করে পরীক্ষা পাশ করে সাক্ষরতা লাভ করার আগেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে ত্যাগ করাকে অপচয় বলা হয়েছে। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে 4 বছরের শিক্ষা লাভ করলে শিক্ষার্থীকে সাক্ষরতা প্রাপ্ত হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা শেষ করে পরীক্ষা পাস করে সাক্ষরতা লাভের আগেই শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগ করার প্রক্রিয়াকেই অপচয় বলা হয়েছে। অনুন্নয়ন বা স্ট্যাগনেশন, এক শিক্ষাবর্ষের অধিক সময় একই ক্লাসে থেকে যাওয়াকে অনুন্নয়ন বলে। মানে ক্লাসে প্রমোশন না পাওয়ায় তারা স্কুল শিক্ষায় আকর্ষণ অনুভব করে না এবং পরে তারা স্কুলে আসা বন্ধ করে দেয়। এই ব্যবস্থাটাকেই অনুন্নয়ন বা স্ট্যাগনেশন বলা হয়েছে। কমিটির প্রাথমিক শিক্ষা বিষয়ক সুপারিশ। প্রাথমিক শিক্ষা বিষয়ক সুপারিশ হচ্ছে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, গুণগত মানের বিকাশের দিকে নজর দিতে হবে, শিক্ষার পরিসর কমপক্ষে 4 বছরের হতে হবে। প্রাথমিক শিক্ষার পরিসর বা ডিউরেশন কমপক্ষে 4 বছরের হতে হবে। স্কুলের সময় তালিকা ঠিক করতে হবে, পাঠ্যক্রমকে উদার করতে হবে, শিক্ষকদের বেতন আকর্ষণীয় করতে হবে, শিক্ষক শিক্ষণের ব্যবস্থা সময় সময় রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করতে হবে। অপচয় এবং অনুন্নয়ন বিষয়ে সবিশেষ লক্ষ্য রাখতে হবে। গ্রামীণ কল্যাণ সাধনের উপযোগী কেন্দ্র হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলিকে কাজ করতে হবে। মাধ্যমিক শিক্ষার সুপারিশ, সেকেন্ডারি স্তরে বহুমুখী পাঠ্যক্রম প্রণয়নের উপর জোর দিতে হবে।
সেকেন্ডারি বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে বিভিন্ন শ্রেণীতে প্রমোশনে কড়াকড়ি করতে হবে। সেকেন্ডারি বিদ্যালয়গুলির শুরুর দিকে প্রমোশনে কড়াকড়ি করতে হবে। নারী শিক্ষা বিষয়ে কমিশনের মতামত ছিল ছেলে ও মেয়েদের শিক্ষার সমান গুরুত্ব দিতে হবে। গ্রাম এলাকায় মেয়েদের জন্য যথেষ্ট প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। ছেলেদের জন্য নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়গুলিতেও যাতে মেয়েরা শিক্ষার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেয়েদের জন্য সেকেন্ডারি শিক্ষা পাঠ্যক্রমে গৃহস্থ বিজ্ঞান, স্বাস্থ্য, সঙ্গীত ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। মেয়েদের প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। উচ্চশিক্ষা বিষয়ক সুপারিশ: কলেজের গ্রন্থাগারের উন্নতি সাধন করতে হবে। নির্বাচিত কিছু কলেজে অনার্স কোর্সের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যথেচ্ছ প্রবেশের পথ বন্ধ করার কথা বলা হয় এবং তার জন্য কঠোর প্রবেশিকা পরীক্ষা প্রচলন করতে হবে, এটা বলা হয়। তাহলে শিক্ষার্থীদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যথেচ্ছ প্রবেশের পথ বন্ধ করার জন্য প্রবেশিকা পরীক্ষাকে কঠোর করতে হবে। 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী শিক্ষা। 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী শিক্ষা বা প্রাদেশিক স্বায়ত্তশাসনের সময় শিক্ষা 1937 থেকে 1947। 1935 সালের যে প্রাদেশিক স্বায়ত্তশাসন চলছিল সেই সময় এই শাসন ব্যবস্থায় প্রাদেশিক সরকারের শাসনাধীন হস্তান্তরিত ট্রান্সফার্ড সাবজেক্ট এবং সংরক্ষিত সাবজেক্ট বা রিজার্ভ সাবজেক্টের মধ্যে পার্থক্য লোপ করা হয়। প্রাদেশিক শাসনভার তুলে দেওয়া হয় এক মন্ত্রিসভার হাতে। ভারতীয় শাসন আইনে শিক্ষা সংক্রান্ত সব বিষয়কে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি হলো ফেডারেল বা কেন্দ্রীয় বিষয়, আর একটা হচ্ছে স্টেট বা প্রাদেশিক বিষয়। ফেডারেল বা কেন্দ্রীয় বিষয়, আর একটা হচ্ছে স্টেট বা প্রাদেশিক বিষয়। কেন্দ্রীয় বা ফেডারেল বিষয় হচ্ছে প্রতিরক্ষা কাজে নিযুক্ত সৈনিকদের শিক্ষা, এটাকে ফেডারেল বিষয় হিসেবে তুলে ধরা হয়। কেন্দ্রীয় বা ফেডারেল বিষয়ে প্রতিরক্ষার কাজে যে সমস্ত সৈনিকরা নিযুক্ত রয়েছে তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ফেডারেল বিষয়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় দুটির পরিচালনা হচ্ছে ফেডারেল বিষয়ের অন্তর্ভুক্ত, কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালনাধীন। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইম্পিরিয়াল লাইব্রেরি, যেটাকে বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি বলা হয়, ইন্ডিয়ান মিউজিয়াম প্রভৃতির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ফেডারেল বিষয়। প্রাচীন ঐতিহাসিক সৌধগুলি সংরক্ষণ করা এগুলো ফেডারেল বিষয়। আর স্টেট সাবজেক্ট হচ্ছে ফেডারেল বিষয়গুলি ছাড়া শিক্ষার সঙ্গে সংযুক্ত অন্যান্য বিষয়গুলি হচ্ছে স্টেট সাবজেক্ট। ছেলেমেয়েদের শিক্ষার সব ক্ষেত্রগুলি প্রাদেশিক সরকারের আওতাভুক্ত হয়। আচ্ছা, 1937 সালে এবট এবং উডের রিপোর্ট। 1937 সালে এবট এবং উডের রিপোর্ট ছিল। 1935 সালে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন ক্যাবের সংস্কার সাধন করা হয়। ক্যাবের প্রথম সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 1936 সালে ক্যাবের সুপারিশক্রমে ভারত সরকার দুজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানান। তারা হলো, একটা হচ্ছে এবট এবং আরেকটা হচ্ছে এসএইচ উড, আরেকটা হচ্ছে এবট। তাদের কাছ থেকে রিপোর্ট আকারে পরামর্শ চাওয়া হয় প্রাথমিক, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি ও স্তরে বৃত্তিমূলক বা ব্যবহারিক শিক্ষা দেওয়া যায় কিনা। 1937 সালে সরকারের কাছে তারা রিপোর্ট প্রকাশ করেন। তাদের রিপোর্টের দুটি অংশ, একটি হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত এবং অন্যটি হচ্ছে সাধারণ শিক্ষা সম্পর্কিত। একটি হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা আর একটা হচ্ছে সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা ও তার প্রশাসন সম্পর্কে উড তার সুপারিশগুলিকে সীমাবদ্ধ রেখেছিলেন। এবট তার সুপারিশগুলিকে সীমাবদ্ধ রেখেছিলেন বৃত্তি শিক্ষার বিষয়ে। অর্থাৎ এবট প্রকাশ করেছিলেন বৃত্তি শিক্ষার বিষয়ে একটা রিপোর্ট, আর উড প্রকাশ করেছিলেন সাধারণ শিক্ষার বিষয়ে একটা রিপোর্ট। রিপোর্টের প্রধান সুপারিশ: বৃত্তি শিক্ষার ক্ষেত্রে শিশুদের স্বাভাবিক আগ্রহ তাদের উপযোগী কর্মসম্পাদনমূলক অ্যাক্টিভিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা পরিচালিত হবে। পুঁথিকেন্দ্রিক শিক্ষার উপর স্বল্প নির্ভরশীলতার কথা বলা হয়েছে। গ্রামীণ মধ্য পর্যায়ে স্কুল বা মিডল স্কুলগুলোর পাঠ্যক্রম যথাসম্ভব শিশুদের নিজস্ব পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত হবে। হাই স্কুল স্তর পর্যন্ত মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম। আবশ্যিক বিষয় হিসেবে ইংরেজিও থাকবে। প্রাথমিক পর্যায়ে চারুকলা পড়ানোর ওপর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে চারুকলা পড়ানোর ওপর একটা ব্যবস্থা রাখতে হবে। আর সাধারণ শিক্ষার ক্ষেত্রে রিপোর্ট বৃত্তি শিক্ষার দুটি পৃথক কোর্স থাকবে, জুনিয়র কোর্স আর সিনিয়র কোর্স। বৃত্তি শিক্ষার দুটি কোর্স থাকবে, একটি জুনিয়র কোর্স, একটি সিনিয়র কোর্স। এই কোর্স দুটি দুরকম পৃথক বিদ্যালয়ে সম্পন্ন হবে। বৃত্তি শিক্ষার জুনিয়র কোর্স হবে 3 বছরের আর সিনিয়র কোর্স হবে 2 বছরের। বৃত্তি শিক্ষার জুনিয়র কোর্স হবে 3 বছরের আর সিনিয়র কোর্স হবে 2 বছরের। অষ্টম মান পর্যন্ত সাধারণ শিক্ষা গ্রহণ করার পর ছাত্রছাত্রীরা ইচ্ছা অনুযায়ী বৃত্তি শিক্ষার জন্য জুনিয়র কোর্সে ভর্তি হতে পারবে। অষ্টম মান পর্যন্ত সাধারণ শিক্ষা সম্পন্ন করার পর ছাত্রছাত্রীরা ইচ্ছা অনুযায়ী বৃত্তি শিক্ষার জন্য জুনিয়র কোর্সে ভর্তি হতে পারবে। আবার শিক্ষার্থীরা হাই সেকেন্ডারি পাস করার পরও উচ্চ বৃত্তি শিক্ষার জন্য সিনিয়র কোর্সে ভর্তি হতে পারবে। অর্থাৎ হাই সেকেন্ডারি পাস করার পর ছাত্ররা উচ্চ বৃত্তি শিক্ষার জন্য সিনিয়র কোর্সে ভর্তি হতে পারবে। আচ্ছা, এরপর সবশেষে 1944 সালের সার্জেন্ট পরিকল্পনা বা সার্জেন্ট রিপোর্ট, এটাকে যুদ্ধোত্তর ভারতের শিক্ষা পরিকল্পনা বলা হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেহেতু এই পরিকল্পনা হয়েছিল সেই জন্য যুদ্ধোত্তর ভারতের শিক্ষা পরিকল্পনা বলা হয়। ব্রিটিশ পরিচালিত শেষ শিক্ষা পরিকল্পনা হচ্ছে এটি। এই জন্য এটাকে পোস্ট ওয়ার এডুকেশন প্ল্যান বলা হয়। পোস্ট ওয়ার এডুকেশন প্ল্যান বলা হয় এটাকে, অথবা পোস্ট ওয়ার এডুকেশন কমিশনও বলা হয়। 1944 সালে এই কমিশন গঠিত হয়েছিল।
জন সার্জেন্ট ছিলেন ভারত সরকারের শিক্ষা উপদেষ্টা। জন সার্জেন্ট ছিলেন ভারত সরকারের শিক্ষা উপদেষ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষের পথে ব্রিটিশরা যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদী, ভারত সরকার দেশের শিক্ষা পুনর্গঠনের কাজে শিক্ষার বিভিন্ন স্তরে আমূল সংস্কারের কাজে মনোনিবেশ করে। সেই জন্য ভারত সরকার শিক্ষা সংস্কারের কাজে জন সার্জেন্টের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এই কমিটি কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের কাছে 1944 সালে একটি রিপোর্ট প্রকাশ করে। 1944 সালে ক্যাবে মানে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনের কাছে একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টটি ক্যাবে রিপোর্ট বা পোস্ট ওয়ার এডুকেশন নামেও পরিচিত। এটাকে ক্যাবের রিপোর্টও বলা হয় বা যুদ্ধোত্তর ভারতের শিক্ষা পরিকল্পনা রূপেও এটাকে গ্রহণ করা হয়। সার্জেন্ট পরিকল্পনার মূল উদ্দেশ্য রিপোর্ট প্রকাশের 40 বছরের মধ্যে ভারতীয় শিক্ষার মানকে এমনভাবে উন্নীত করতে হবে যা তৎকালীন ইংল্যান্ডের শিক্ষার মানের সমতুল্য হবে। সার্জেন্ট পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে যে 40 বছরের মধ্যে ভারতীয় শিক্ষার মানকে এমনভাবে উন্নীত করা হবে যা তৎকালীন ইংল্যান্ডের শিক্ষার মানের সমতুল্য হবে। সার্জেন্ট পরিকল্পনার পরিধি প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তর সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। সার্জেন্ট পরিকল্পনার বিভিন্ন সুপারিশ। প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ। প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসেবে নার্সারি স্কুল স্থাপন করা হবে। এই প্রথম কোনো শিক্ষা কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করে। প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসেবে নার্সারি স্কুল স্থাপন করা হবে। 3 থেকে 5 বছর বয়সী শিশুরা প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ পাবে। বিধিবদ্ধ শিক্ষার কোনো ব্যবস্থা এই পর্যায়ে থাকবে না বা ফর্মাল এডুকেশন এই পর্যায়ে থাকবে না। শিক্ষার উদ্দেশ্য হবে সাধারণ আচরণ ও সামাজিক আচরণ অনুশীলন। এই শিক্ষা হবে অবৈতনিক কিন্তু বাধ্যতামূলক নয়। শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। শিক্ষাদানের কাজে শিক্ষিকাগণ যুক্ত হবেন। শিক্ষাদানের কাজে শিক্ষিকাগণ যুক্ত হবেন। গ্রামীণ এলাকার নার্সারি ক্লাসের ব্যবস্থা জুনিয়র বেসিক স্কুলের সঙ্গে থাকবে অথবা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে। শহর এলাকায় পৃথক নার্সারি বিদ্যালয় স্থাপন করা হবে। প্রাক প্রাথমিক শিক্ষার দিকে দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে এটাই প্রথম সরকারি প্রয়াস। প্রাক প্রাথমিক শিক্ষার দিকে দৃষ্টি দেওয়ার জন্য এটাই প্রথম সরকারি প্রয়াস। প্রাথমিক শিক্ষা বিষয়ক সুপারিশ। প্রাথমিক শিক্ষা বিষয়ক সুপারিশ। গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার প্রয়োজনীয় কিছু পরিবর্তন সাধন করে সার্জেন্ট রিপোর্টে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা সেটাকে গ্রহণ করা হয়েছে। এখানে বুনিয়াদী শিক্ষার কর্মকেন্দ্রিকতার নীতিকে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, 6 থেকে 14 বছরের ছেলেমেয়েদের জন্য বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে। 2 ধরনের বুনিয়াদী শিক্ষার কথা বলা হয়েছে, নিম্ন বুনিয়াদী স্তর, উচ্চ বুনিয়াদী স্তর। 2 ধরনের বুনিয়াদী শিক্ষার কথা বলা হয়েছে, উচ্চ বুনিয়াদী স্তর, নিম্ন বুনিয়াদী স্তর। নিম্ন বুনিয়াদী স্তরের জন্য নিম্ন বুনিয়াদী স্কুল এবং উচ্চ বুনিয়াদী স্তরের জন্য উচ্চ বুনিয়াদী স্কুল স্থাপনের কথা বলা হয়েছে। 6 থেকে 11 বছরের ছেলেমেয়েরা নিম্ন বুনিয়াদী স্কুলের শিক্ষা গ্রহণ করবে এবং এই শিক্ষা সকল শিশুর জন্য বাধ্যতামূলক। আর উচ্চ বুনিয়াদী স্কুল হচ্ছে 11 থেকে 14 বছর বয়সী ছেলেদের জন্য। উচ্চ বিদ্যালয়ে যে সকল ছেলেমেয়ে শিক্ষা গ্রহণ করতে চায় না কেবলমাত্র তারাই উচ্চ বুনিয়াদী শিক্ষার আওতায় আসবে। জুনিয়র বেসিক স্কুলের শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। এই স্তরে ইংরাজি শিক্ষার কোনো ভূমিকা নেই। ছেলেমেয়েদের শারীরিক শিক্ষা ও সংগঠিত খেলাধুলার উপর জোর দেওয়া হয়েছে। ছেলেমেয়েদের শারীরিক শিক্ষা ও সংগঠিত খেলাধুলার উপর জোর দেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা। হাই স্কুল শিক্ষার মেয়াদ হবে 6 বছরের। 11 থেকে 16 বছর বয়সী শিক্ষার্থীরা এই শিক্ষা গ্রহণ করবে। হাই স্কুল শিক্ষার মেয়াদ হবে 6 বছরের। 2 ধরনের উচ্চ বিদ্যালয়ের কথা বলা হয়েছে, একটা হচ্ছে একাডেমিক বিদ্যালয় আর একটা হচ্ছে টেকনিক্যাল বিদ্যালয়। 2 ধরনের বিদ্যালয়ের কথা বলা হয়েছে, একটা হচ্ছে একাডেমিক বিদ্যালয় আর একটা হচ্ছে টেকনিক্যাল বিদ্যালয়। গৃহস্থ বিজ্ঞান বা হোম সায়েন্স এটা মেয়েদের জন্য একটি বিষয় হিসেবে থাকবে। পছন্দের তালিকায় পাঠ্যক্রম যতদূর সম্ভব বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে। মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম, ইংরেজি হবে বাধ্যতামূলক দ্বিতীয় ভাষা। উচ্চশিক্ষা বিষয়ক সুপারিশ। উচ্চশিক্ষা বিষয়ক সুপারিশ। কলেজে 3 বছরের ডিগ্রি কোর্সের ব্যবস্থা থাকবে। স্নাতকোত্তর পর্যায়ে উচ্চমানের গবেষণাধর্মী শিক্ষার ব্যবস্থা করতে হবে। সার্জেন্ট পরিকল্পনার অন্যান্য সুপারিশ হচ্ছে বৃত্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, বয়স্ক শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, শিক্ষক শিক্ষণ, শিক্ষা প্রশাসন বিষয়ক নানা গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করা হয়েছে।